আই লাভ ইউ হুমায়রা। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। এর আগে তোকে ভালোভাবে বলছি, আমার পেছনে না ঘুরে অন্য মেয়েদের পেছনে ঘোর। তাও হয়তো কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবি, বাট আমি তোর সাথে রিলেশন করব না। কেন তুমি আমার সাথে রিলেশন করবে না? নিজেকে দেখেছিস কখনো? তোর মতো ছেলের সাথে আমি রিলেশন করব তুই ভাবলি কি করে? দেখো, আমি নিজে নিজে তো এমন হইনি। আল্লাহ সকলকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি তাতেই খুশি। তোর লজ্জা লাগে না বারবার আমাকে বলছিস আমাকে ভালোবাসিস? তোর লেবাস দেখেছিস? কলেজে আসিস তো হুজুর হয়ে, আর ভেতরে তোর এত ভণ্ডামি, চিন্তা ভাবনা। তোর মতো মনে হয় অন্য হুজুররাও এইরকম, তাই না? হুমায়রার মুখ থেকে এরকম কথা শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছে আবির। কি বলবে হুমায়রা আবারও বলে। কি হলো, চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। কি বলবে হুমায়রা আবারও বলে। তারপর আবির আর কিছু না বলে চলে আসলো কলেজ থেকে। হুমায়রার সাথে কি হয়েছিল চলুন ঘুরে আসি অতীত থেকে। আবির পরিবারের বড় ছেলে। ওর বাসা পুরো বান্ধা থুকু গায়ে বান্ধা। আবিরের পরিবারের সবাই আছে, শুধুমাত্র ওর মহারানী ছাড়া। কারণ বিয়ে করবে তো দূরের কথা, এখনো প্রেমই করতে পারলো না। আজ কলেজে যাচ্ছে প্রায় 2 মাস পরে। কলেজ খোলার পর থেকেই কলেজে যায়নি। সকালে নাস্তা করে মাহাদির কাছে ফোন দিল কলেজে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? বাড়িতে। কেন, কি হয়েছে? কলেজে যাবি না? কার মুখে কি শুনেছিস? কেন, আমি কি ভুল কিছু বললাম নাকি? না, তোকে তো কলেজের কথা বলতে এর আগে কখনো শুনি নাই। চুপ বে, বল কলেজে কখন যাবি? 10টায় যাব কলেজে। যাওয়ার সময় আমাকে কল দিস। ঠিক আছে। আবির তারপর গোসল দিয়ে রেডি হয়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। যদিও 2 মাস পর আজ কলেজে আসতেছে, বাট ওর কাছে মনে হচ্ছে কলেজের প্রথম দিন। কলেজের ক্যাম্পাসে গিয়ে দেখে পাখিরা জোড়ায় জোড়ায় বসে আছে। তাই দুইজনে চলে গেল ক্লাসরুমে। একটু পর স্যার আসলেন। ক্লাসরুমে এসেই আবিরকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, তুমি দাঁড়াও। স্যার আমি। হ্যাঁ। আবির দাঁড়াতেই স্যার বলল, তুমি কি এই কলেজের ছাত্র? জি। এতদিন কোথায় ছিলে? এখন থেকে নিয়মিত কলেজে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বসো। কলেজের সুন্নতি পোশাক পরে আসার কারণে আবিরকে চিনতে স্যারদের কষ্ট হয় না। ক্লাস শেষ হওয়ার পরে যেতে হবে অন্য রুমে ক্লাস করতে। তাই আবির আর মাহাদি অন্য রুমে যাচ্ছে। মাহাদি রুমের বাহিরে চলে গেছে আবির তাই দৌড় দিয়ে বের হচ্ছে ক্লাসরুম থেকে মাহাদির কাছে যাওয়ার জন্য। দরজার সামনে যেতেই ঠাস করে, আরে পাঠক পাঠিকারা, কিছু হয়নি, শুধু আবির না, আর সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে উপরে আছে। তার মানে কি আবির মেয়েটার সাথে বাড়ি খেয়ে পড়ে গিয়েছে, যার কারণে ঠাস করে শব্দ হয়েছে। এই ছেলে চোখ কি পকেটে রেখে চলেন নাকি? আবির কি বলবে জানে না। ও তো মেয়েটাকে দেখে একদম হুঁশ হারিয়ে ফেলেছে, আর মনে মনে ভাবে, এত কিউট কি কোনো মেয়ে হতে পারে নাকি সব ময়দার কামাল? মিথ্যা কথা বলেন কেন? আপনি তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? কিছু না। বুঝতেই যখন পেরেছেন তাহলে আবার জিগান কেন? আপনি মেঝেতে বসে না থেকে শুয়ে থাকেন, আমি গেলাম। এই কথা বলে আবিরের 2টা বই এবং একটা খাতা মেঝেতে ছিটকে পড়ে গিয়েছিল। সেইগুলো নিয়ে চলে গেল মাহাদির কাছে। কিরে, এতক্ষণ দেরি হলো কেন আসতে? আর বলিস না, এক ঝামেলায় পড়েছিলাম, পরে বলবো, এখন ক্লাসে চল। ঠিক আছে। তারপর দুইজনে অন্য ক্লাসরুমে গিয়ে বসে আছে স্যার আসার অপেক্ষায়। আবির হঠাৎ দেখে ওই মেয়ে কপালে হাত দিয়ে ক্লাসরুমে প্রবেশ করতেছে। কপালটা ফুলে উঠেছে। মেয়েটি রুমে প্রবেশ করার পরেই আবিরের চোখাচোখি হয়ে গেল, আর একদম রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে মেয়েটি। তখনই অন্য একটা মেয়ে ওই মেয়েকে বলতেছে, কিভাবে? কি দেখতেছিস ওইদিকে? কিছু না। আবির একটু পরে মেয়েটির দিকে তাকিয়ে দেখে এখনো ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে আবির মাহাদিকে বলল, ওই দেখ ডাইনি কি রকম করে তাকিয়ে আছে আমার দিকে। আবিরের কথা মেয়েটা শুনে ফেলেছে, তাই দাঁত কটমট করে বলে উঠল, কি বললি? আমি ডাইনি? মাহাদি চল ভাই, বাড়ি যাব, কলেজে আসার স্বাদ আমার মিটে গিয়েছে। এই ক্লাসটা করি। তুই থাক, আমি গেলাম। ওয়েট কর, আসতেছি। তারপর ওই মেয়েটার ভয়ে আবির চলে আসলো কলেজ থেকে। বাড়িতে আসতেই হালকা বৃষ্টি পড়া শুরু হলো। তাই বই খাতা বের করলো ক্লাসের পড়াগুলো কমপ্লিট করার জন্য। আবির কলেজে যে খাতা নিয়ে গিয়েছিল সেই খাতাটা জানালার ধারের টেবিলের কাছে নিয়ে আসতেই খাতার ভিতর থেকে একটা ডায়েরি পড়লো আবিরের টেবিলের উপর। ডায়েরিটা হাতে নিয়ে দেখে ডায়েরির উপরে লেখা আছে, কিউট হুমায়রা। ও তাহলে এই মেয়ের নাম হুমায়রা। দেখি তো ডায়েরির ভিতরে কি লিখে রাখছে। ডায়েরি খুলেই তো আমি অবাক।
উনি তো ওনাকে নিয়ে লিখেছে, বাট নাম কই ওই ছেলের? নাম ছাড়া কাউকে লিখতেছে। দাঁড়াও, মজা বোঝাচ্ছি। হুমায়রার লেখা গল্পের মধ্যে কয়েক জায়গায় লিখে রাখলাম পিচ্চি হুজুর, আর ডায়েরির কভার পেজে কিউট হুমায়রার জায়গায় কাগজে ডাইনি হুমায়রা লিখে ডায়েরির উপরে মেরে দিলাম। আবির এসব আজে বাজে কাজ করে বিকেলে মাহাদিকে নিয়ে চলে গেল আড্ডা দিতে। কলেজ থেকে তখন চলে আসার জন্য ওই রকম করলি কেন? কিছু নাই, এমনি আর কি। মাহাদি আবিরের গলায় হাত দিয়ে টিপে ধরে বলল। বলবি নাকি মেরে ফেলবো তোকে? আবির কাশি দিয়ে বলল। আরে ছাড়, ব্যথা লাগতেছে তো। আগে বল, বলবি কিনা? ঠিক আছে বলবো, এখন তো ছাড়। ঠিক আছে, ছেড়ে দিলাম। তুই কি এই সামান্য কথা শোনার জন্য আমায় মেরে ফেলবি নাকি রে? আমি তো আজ মরেই যেতাম। তুই আমার সকল বিষয়ে জানতে চাস, আমি না বললে তুই আমাকে মনে হয় কিছুই করিস না, তাই না? থাম, এইবার আমি বলতেছি। তারপর আবির মাহাদিকে সবকিছু বলল, কলেজে যা যা হয়েছে। বলিস কি রে, এত কিছু হয়ে গেছে আর আমাকে এতক্ষণ পরে বলছিস? তোকে বলার মতো পরিস্থিতি ছিল না। তাহলে মেয়েটা কে মামা? আগামীকাল কলেজে গেলেই বুঝতে পারবি। দেখ, মেয়েটার সাথে প্রেম প্রেম করতে পারিস নাকি? তুই তো সারা জীবনই সিঙ্গেল রয়ে গেলাম। তুই থামবি? তুই বুঝি সিঙ্গেল না? চুপ কর। কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় দুজনে নামাজ পড়ে চলে গেল বাড়িতে। সন্ধ্যায় পড়তে বসলো, রাতে খাবার খেয়ে শুয়ে পড়লো আবির। আর ওইদিকে হুমায়রা। ওই শয়তান শুধু কাল কলেজে আসুক, তারপর মজা বোঝাবো। আমাকে ডাইনি বলা, তাই না? তুই এরকম একা একা বক বক করতেছিস কেন? তোকে কি আবার জিনে আসর করলো নাকি? তুমি এসব বলার জন্য আসলে, তাই না? তুমি যাও তো, এখন আমি ঘুমাবো। ওই রকম রেগে বলার কি আছে? আমি যাচ্ছি, তুই থাক। হুমায়রার আম্মু চলে গেল। হুমায়রা তারপর ওর খাতা বের করে যখন হুমায়রার ডায়েরি বের করবে, তখনই হুমায়রা অবাক হয়ে গেল, কারণ ওর ডায়েরি নেই খাতার মধ্যে। হুমায়রা ডায়েরি না পেয়ে খাতার কভার পৃষ্ঠা বের করে দেখে ওই খাতা হুমায়রার না। তাহলে যখন ওই শয়তানটার সাথে বাড়ি কে পড়ে গিয়েছিলাম, তখনই আমার খাতাটা ওই শয়তান নিয়ে নিয়েছে। শুধু আগামীকাল কলেজে আয়, তারপর তোকে মজা বোঝাবো। আর এদিকে আবির ঘুমাবে কি? যখনই চোখ বন্ধ করে তখনই সেই হুমায়রা মায়াময় চেহারাটা ওর চোখের সামনে ভেসে ওঠে। কেন যে আজ কলেজে গিয়েছিলাম, যার কারণে এত সমস্যা। এখন ঘুমই ধরতেছে না, ওই হুমায়রা মায়াবতীটার জন্য। সেই মায়াবতীটার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছে আবির ওর মনেই নেই। ফজরের সময় উঠে নামাজ পড়ে এসে একটু কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। তারপর রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে বাড়িতে এসে গজল মুখস্থ করতে বসলো, কারণ বিয়ের পর আবিরের মহারানীরে আবির গজল গিয়ে শোনাবে এবং তার থেকেও শুনবে। এর দ্বারা স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত বেড়ে যায়। হঠাৎ কোথা থেকে আবিরের আম্মা এসে হাজির। তুই তো দেখি সঙ্গীত শিল্পী হয়ে গেছিস। আম্মুর কণ্ঠ শুনে আবির ফোনে গজল বন্ধ করে আম্মুকে বলল। কই, আমি শিল্পী হয়ে গিয়েছি? তাহলে তোর ঘরে এসে কি আমি ভুল দেখলাম শুনলাম? হ্যাঁ, তুমি ভুলই দেখছো। হয়েছে, এবার চুপ কর। কলেজ যাবি না? হ্যাঁ, যাব তো। কলেজে যাবি, একবারও ঘড়ির দেখেছিস কয়টা বাজে? আম্মুর কথা শুনে আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:15 বেজে গিয়েছে। আম্মু, তুমি আমাকে আরো আগে ডেকে দিবে না? দিলে তো আমার কলেজে যাওয়া লেট করে। তুই এখন বড় হয়ে গেছিস, এখনো কি আমার তোকে কলেজে যাওয়ার জন্য ডেকে দিতে হবে নাকি? এখন কথা বলে আর আমার লেট করে দিও না তো। তুমি গিয়ে খাবার রেডি করো, আমি রেডি হয়ে আসতেছি। আবিরের আম্মু চলে যাওয়ার পরে আবির গোসল দিয়ে রেডি হয়ে একটু খাবার খেয়েই চলে গেল কলেজের উদ্দেশ্যে। মাহাদির বাড়িতে গিয়ে দেখে মাহাদি রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করতেছে। তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর লেট হবে না, চলো এখন। আবির আর মাহাদি দুজনে চলে গেল কলেজে। কলেজে প্রবেশ করা মাত্রই হুমায়রা আর ওর বান্ধবী আবিরদের সামনে এসে হাজির। কি ব্যাপার, আপনারা এইভাবে আমাদের রাস্তা আটকালেন কেন? আমি কি জন্য তোর রাস্তা আটকিয়েছি তুই জানিস না, তাই না? না, জানি না। আমার ডায়েরি দে। আমি আপনার ডায়েরি কই নিয়েছি? ডায়েরি নিসনি তাহলে তোতলাচ্ছিস কেন? আমি জানি তুই আমার ডায়েরি নিয়েছিস। গতকাল কলেজে তোর সঙ্গে ধাক্কা, তুই আমার ডায়েরি দে। গতকাল কলেজে আমার সঙ্গে কি জানি বলতে চাইলেন, বলেন কি হয়েছিল? তুই আমার ডায়েরি দিবি কিনা বল। ডায়েরি দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত বল।
ডায়েরি দিব, যদি তার আগে বলেন আমাকে পিটাবেন না তো। আমায় দেখে এত ভয় পাওয়ার কি আছে? কিচ্ছু করব না, আমার ডায়েরি দে। আবির হুমায়রার ডায়েরি খাতার ভিতরে করে দিয়ে বলল, ডায়েরি আবার খুলে দেখিসনি তো? আরে না, আমি ডায়েরি নিয়ে গিয়ে রেখে দিয়েছি, হাত দিয়েও দেখিনি। আবির ডাহা মিথ্যা কথা কইল। ঠিক আছে, যা। যাচ্ছি। আপনি বললেন না আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আপনি তো একটা আস্ত ডাইনি, তাই ভয় পাই। কি বললি তুই? ডাইনি? তবে রে। মাহাদি দৌড় দে, ডাইনিটা খেপেছে। আবির আর মাহাদি দৌড়ে ক্লাসরুমে আসলো, সাথে সাথে বলে উঠল, তুই নিজে মার খাবি তো খাবি, আবার আমাকেও খাওয়াবি। আমি কি করেছি যে তুই মায়ের খাবি? ডায়েরি দিয়েছিস, ভালো কথা। আসার সময় তোকে আবার ডায়েরি বলছে কে? ও তুই বুঝবি না। সবসময় তো মেয়েদের থেকে দূরে থাকতি, এখন আবার ওই মেয়ের সাথে ওই রকম ভাবে কথা বলছিস কেন? আমার কাছে ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। কি ব্যাপার বলতো? আরে কিছু না। তুই না বললেও আমি কিন্তু একটু একটু করে বুঝতে পারছি। কচু বুঝেছিস তুই। আর ওইদিকে হুমায়রা যখন খাতা খুলে ডায়েরি বের করে দেখে, হুমায়রার ডায়েরির উপরে যে লেখা ছিল কিউট হুমায়রা, সেখানে লেখা ডাইনি হুমায়রা। শয়তান, তোরে আমি ছাড়বো না। আমি ডাইনি, তাই না? তোর আবার কি হলো? ডায়েরি তো দিয়েছি, তবুও এরকম ফুলতেছিস কেন? দে ওই শয়তানটা আমার ডায়েরির কি অবস্থা করেছে। হুমায়রা সানজিদার হাতে ডায়েরিটা দিয়ে বলল কথাটা। বাবা, কিউট হুমায়রা থেকে ডাইনি হুমায়রা হয়ে গেছে? ক্লাসে চল, তারপর দেখ আমি ওর কি অবস্থা করি। হুমায়রা ডায়েরিটা সানজিদার হাত থেকে নিয়ে বলল, 1 সেকেন্ড, ডায়েরিটা দে। এই নে। সানজিদা হুমায়রার হাত থেকে ডায়েরিটা নিয়ে ডায়েরির কভারের উপরে ডাইনি হুমায়রার লেখা কাগজটা তুলে বলল, এই দেখ, ওই ছেলে তোকে জ্বালানোর জন্য মনে হয় ডাইনি হুমায়রা লিখেছে। ওর মনের কথা আমি কি জানি? তবে যাই বলিস, ওই হুজুর ছেলেটাকে কিন্তু তোর সাথে আমার দুলাভাই হিসেবে ভালোই মানাবে। দেখ, একদম আমায় রাগাবি না। কই তোকে রাগাইলাম? তাহলে অযথা এক কথা বলতেছিস কেন? ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করে দেখি আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি নাকি। ছেলে মানুষ দেখলেই কি তার সাথে প্রেম করতে ইচ্ছা করে তোর? তুই শুধু দেখতে থাক, আমি এই হুজুরের সাথে প্রেম করেই ছাড়বো। আমি বুঝেছি তুই আমাকে জ্বালানোর জন্য এইসব বলতেছিস, কিন্তু তাতে কোনো কাজ হবে না। কাজ হবে কি হবে না সেটা পরে দেখতে পাবি। বেশি কথা না বলে এখন ক্লাসে চল। হুমায়রা এবং সানজিদা ক্লাসে আসলো। সেই দিনের মতো ক্লাস শেষ করে বাড়িতে আসে আবির। 2 দিন কলেজে গেল, কিন্তু হুমায়রা কলেজে আসলো না, যা দেখে আবিরের মনটা খারাপ হয়ে গেল। হয়তো ওর এই রকম করার কারণেই হুমায়রা কলেজে আসতেছিল না, তাই সিদ্ধান্ত নিল হুমায়রাকে আর চালাবে না। কিছুদিন যাক, তারপরে আবিরের মনের কথা হুমায়রাকে বলে দিবে। কলেজে বসে থেকে আবির মাহাদিকে বলতেছে যে আবির হুমায়রার সাথে বাড়ি খেয়ে পড়ে গিয়ে বই খাতা পাল্টে গিয়েছিল। তখনই সানজিদা এসে বলল, কে কার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে? কিছু না মাহাদি, চল। আরে বলেন, সমস্যা নেই। আবির বলবে না তাই কথা ঘুরাচ্ছে। তখন মাহাদি বলে উঠল, বলবি না? ভালো কথা তো মিথ্যা কথা বলছিস কেন? কি মিথ্যা কথা বলতেছে? আসলে আপনার বান্ধবী হুমায়রা আবিরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আপনার বান্ধবীর খাতাটা আমার বন্ধুর কাছে আছে। বুঝেছি, থাকেন আপনারা। সেদিনের মতো কলেজ শেষ করে চলে আসে আবির। তারপরের দিন আবির আর মাহাদি কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। ওদের সাথে সানজিদাও বসে আছে। ও মাহাদির সাথে গল্প করতেছে, আবির ওর মতো বসে আছে। তখনই হুমায়রা আসলো। সানজিদা, তুই এখানে কি করতেছিস? তুই নাকি হুজুরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলি। তোকে এইসব কথা কে বলেছে? সেটা তো বলা যাবে না। আপনি বলেছেন সানজিদাকে এসব কথা, তাই না? আবিরকে ইঙ্গিত করে বলল কথাটা হুমায়রা। আবির কি বলবে বুঝতেছে না, কারণ আজ হঠাৎ করেই হুমায়রা তুই থেকে আপনি করে বলতেছে। এই কথা শুনে হুমায়রা রেগে যাওয়ার কথা, কিন্তু হুমায়রা না রেগে স্বাভাবিকভাবেই কথা বলতেছে। কি হলো? আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, কিন্তু আপনি তার উত্তর না দিয়ে আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না। কি কিছু না? আমি আপনাকে বলেছি আমি যে আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। এই কথা সানজিদাকে বলতে বলেছে কে? আমি বলিনি। তাহলে কে বলেছে? আবির মাহাদিকে দেখিয়ে বলল, মাহাদি বলেছে এই কথা। এই কথা যেন আর কেউ না জানে, ঠিক আছে? জি, কাউকে বলবো না। আর কি রে হুমায়রা,
এত আপনি আপনি করতেছিস কেন? আমরা তো একই ক্লাসেই পড়ি, আর মোটামুটি পরিচয় হয়ে গিয়েছে, তাই নো আপনি, তুমি করে বলবি। ঠিক আছে, আমার নাম তো তুমি জানো, বাট আমি কিন্তু তোমার নাম জানি না। এখন কি তোমার নামটা আমাকে বলা যাবে? জি, আমার নাম মোহাম্মদ আবির। তোমার ফেসবুক আইডির নামটা বলা যাবে? আমার আইডির নাম পিচ্চি লেখক। তারপর আবির মাহাদিকে বলল, তুই কি এখানে বসে থাকবি নাকি ক্লাসে যাবি? আর কিছুক্ষণ থাকি, ক্লাস তো একটু পরে শুরু হবে। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি ক্লাসে গেলাম। আরে দাঁড়া, আমি আসতেছি। আবির আর মাহাদি ক্লাসরুমে চলে আসলো, আর ওইদিকে সানজিদা হুমায়রাকে বলতেছে, কি ব্যাপার রে, আবির ভাইয়েরা ওইভাবে চলে গেল কেন? সেটা আমি কি জানি। ক্লাসে চল। চল। সেই দিনের মতো ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলো আবির। আকাশটা মেঘাচ্ছন্ন, সুন্দর একটা আবহাওয়া। জোহরের নামাজ পড়ে এসে আবির শুয়ে পড়ল। ডায়েরিটা হাতে নিয়ে হুমায়রাকে নিয়ে কিসব হাবিজাবি লিখতে নিল। এভাবেই কেটে গেল প্রায় 2টি মাস। প্রতিদিন হুমায়রার সাথে কথা হয়, বাট এখনো হুমায়রাকে বলা হয়নি আবির হুমায়রাকে যে ভালোবাসে। আবির মাহাদিকে রাতে মেসেজ দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছিস? ঘুমাবো এখন। তোকে একটা কথা বলতে চাচ্ছি। বল। আমি যে হুমায়রাকে পছন্দ করি সেটা তো তুই জানিস। জানি তো। আমার খুব ভয় হয় হুমায়রাকে হারানোর। কি করব বলতো? তুই এক কাজ কর, হুমায়রাকে তোর মনের কথাটা বলে দে। কিন্তু হুমায়রা যদি রাজি না হয়? আরে চিন্তা করিস না, হুমায়রা রাজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখনই মেসেঞ্জারে বলতেছি। মেসেঞ্জারে বলিস না, আগামীকাল কলেজে গিয়ে বলিস। বুঝলাম না তোর কথা। আরে কাল হুমায়রা বাবিকে প্রপোজ করবি। আমার দ্বারা হবে না এই কাজ। কেন? আমার লজ্জা লাগে, আমি হুমায়রাকে প্রপোজ করতে পারবো না। তাহলে আর কিছু করার নেই, তুই হুমায়রা বাবিকে বলে যা। কি বলতেছিস এই সব? প্রপোজ করতে না পারলে হুমায়রা বাবিকে বলে যাওয়া ছাড়া তো আর উপায় নেই। ঠিক আছে, আমি আগামীকাল হুমায়রাকে প্রপোজ করে আমার মনের কথা বলবো। এই তো গুড বয়। কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? টকটকে লাল গোলাপ কোথায় পাবো? বাহ, তুই দেখি যে রোমান্টিক হয়ে গেছিস। একটু আগে বলতেছিলি প্রপোজ করবি না, এখন আবার বলতেছিস গোলাপ ফুল কই পাবো? আরে হুজুরা, সবচেয়ে বেশি রোমান্টিক হয়, বুঝেছিস? বুঝেছি। কাল কলেজে যাওয়ার সময় ফুলের দোকান থেকে নিলেই হবে। একদম টাটকা ফুল লাগবে। আরে সমস্যা নেই, পাবি। আবির একটা টকটকে লাল গোলাপ ফুলের পিকচার মাহাদিকে দিয়ে বলল, এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। এই ফুল দিয়েই প্রপোজ করব কাল হুমায়রাকে। এটা তো আমার গাছের একটি মাত্র গোলাপ। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। এই খবরদার না, আমার গাছ থেকে আগামীকাল ফুল ছিঁড়বি না। তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড, আর তোর একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকু ত্যাগ করতে পারবি না? খবরদার, একদম ইমোশনাল বানাবি তাহলে না। বল, তোর গাছ থেকে ফুলটা নিতে দিবি কিনা? ঠিক আছে, পাই দিস। ওকে, এখন ঘুমা, আর আগামীকাল কলেজ যাওয়ার সময় রেডি হয়ে থাকিস। আগামীকাল একটু তাড়াতাড়ি কলেজ যেতে হবে। ঠিক আছে। আবির ফোন রেখে দিয়ে ঘুমাই গেল। সকালে উঠে ফজরের নামাজ পড়ে কলেজে কিছুক্ষণ কিছু ইসলামিক বই পড়ে কলেজে চলে গেল। আমি একা একটা রুমে থাকবো, আর তুই হুমায়রাকে বলবি আবির তোমায় ডাকে ওই রুমে। তারপর হুমায়রা আসলেই আমি হুমায়রাকে প্রপোজ করব। ঠিক আছে। ওদের পরিকল্পনা অনুযায়ী মাহাদি কলেজ ক্যাম্পাসে গিয়ে বসে আছে, আর আবির ক্লাসরুমে বসে আছে। একটু পরে হুমায়রা আর সানজিদা আসলে মাহাদি হুমায়রাকে বলল, হুমায়রা, তোমাকে আবির ওই ক্লাসে রুমে ডেকেছে। ঠিক আছে। আমিও যাব। না, শুধু হুমায়রাকে ডেকেছে। হঠাৎ করেই হুমায়রা ক্লাসরুমে এসে আবিরকে বলল, কি জন্য ডেকেছো আমায়? বসেন বলতেছি। আমি দাঁড়িয়েই ঠিক আছি। আবির হুমায়রার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা সামনে নিয়ে বলল, কলেজে যখন প্রথম থেকে তোমাকে ভালোবেসে ফেলছি, কিন্তু কখনো বলতে পারিনি, তাই আজ আমার মনের কথাটা তোমাকে বলে দিলাম নির্ভয়ে। আই লাভ ইউ হুমায়রা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। বাট আমি তোমায় অনেক অনেক বেশি ভালোবাসি। দেখো, আমি কখনো তোমাকে এই নজরে দেখিনি, সো এই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। প্লিজ আমায় ফিরিয়ে দিও না।
হুমায়রা আবিরের কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। তারপর আবির ক্লাসরুম থেকে বের হয়ে মাহাদিকে ফোন দিয়ে ক্লাসে আসতে বলল। মাহাদি যখন ক্যাম্পাস থেকে ক্লাসে চলে আসবে তখনই হুমায়রা উপস্থিত। মাহাদি ক্লাসরুমে চলে আসলো, আর ওইদিকে সানজিদা হুমায়রাকে বলতেছে, কিরে হুমায়রা, আবির তোকে কি জন্য ডেকেছিল? কিছু না। আরে বল, কি বলছে? বললাম তো কিছু। বলবি না সেটা বললেই তো হয়, এতে রাগ হওয়ার কি আছে? এখন চুপ করবি? আমার মাথা কিন্তু গরম আছে। কি বলবো না বলবো, যার কারণে আবার মন খারাপ করবি। ঠিক আছে, এখন বলার দরকার নেই, তোর যখন ইচ্ছা হয় তখন বলিস। অন্যদিকে মাহাদি এসে আবিরকে জিজ্ঞেস করে, কে রাজি হয়েছে উমাইরা? চুপ কর, আমাকে এখানে ফেলে চলে গিয়েছিলি। ভয়ে কি কি যে বলেছি মনেই নেই। আমি থাকলে তাহলে আর কিছুই বলতে পারতি না, বুঝছিস? হুম। এখন বল, হুমায়রা রাজি হয়েছে কি? না, রাজি হইনি। কি বলছে হুমায়রা? হুমায়রা আমাকে ভালোবাসা তো দূরের কথা, ওই রকম নজরেও নাকি দেখেনি কখনো। মন খারাপ করিস না, দেখবি খুব তাড়াতাড়ি হুমায়রা নিজের থেকেই রাজি হয়ে যাবে। বলা সহজ, কিন্তু সেটা বাস্তবে হওয়াটা অনেক কঠিন। ক্লাসে চল, স্যার ক্লাসে গিয়েছে ক্লাস নেওয়ার জন্য। চলো। আবির আর মাহাদি ক্লাসে চলে গেল। কলেজ শেষে বাড়িতে চলে আসলো, কিন্তু আশ্চর্যের বিষয় আজ হুমায়রা একবারও ওর দিকে তাকায়নি। হয়তো হুমায়রা আবিরের থেকে এইরকম কিছু আশা করেনি। জোহরের নামাজ পড়ে মন খারাপ করে শুয়ে পড়লো আবির। ওর আম্মা অবশ্য কয়েকবার খাবার খাওয়ার জন্য ডেকেছিল, বাট আবির বলেছে খিদে নেই, খাবে না। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারলো না। ঘুম থেকে উঠে দেখে 7টা বাজে। তাই ফ্রেশ হয়ে নামাজের ওযু করে এসে আসর, মাগরিব ও ঈশার নামাজ কাজা আদায় করে নিল আবির। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই যেন ওই কঠিন দিন নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, সেই জন্য যে হালাতেই থাকে নামাজ পড়ে নেয় ওয়াক্ত মতো। নামাজ পড়তে না পারলে কাজা করে পড়ে নেয়। রাতে খাবার ঘরে নিয়ে এসে খাচ্ছে আবির, তখন হঠাৎ আম্মা এসে ওকে বলতেছে, তোর কি হয়েছে বলতো? কই কিছুই তো হয়নি। তুই বললেই হবে? কলেজ থেকে এসে প্রতিদিন হাসি খুশি থাকিস, কিন্তু আজ কলেজ থেকে এসে চুপচাপ ঘরে শুয়ে পড়েছিলি কেন? আমার কিছু হয়নি আম্মু, সকাল থেকে মাথা ব্যথা করতেছে। কলেজ থেকে আসার পর আরো বেশি মাথা ব্যথা করতেছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। মিথ্যা কথা বলছিস না তো? না আম্মু, আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো? ঠিক আছে, তুই ঘুমা তাহলে এখন। ঠিক আছে। তারপর আবিরের আম্মু চলে গেল। আবির হুমায়রাকে মেসেজ দিল। কি করো? হুমায়রা মেসেজ সিন করেও কোনো রিপ্লাই দিল না। কি হলো, কথা বলতেছো না কেন? তোমার মেসেজে রিপ্লাই দেওয়া জরুরি বলে মনে করতেছি না। দেখো, আমি তোমায় অনেক ভালোবাসি। আবিরের কথা শেষ হতেই হুমায়রা কোনো কথা না বলে আবিরকে ব্লক করে দিল। তাই আবির মন খারাপ করে শুয়ে পড়ল। কেন জানি ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ দিয়ে পানি ঝরতেছে ওর। তারপরের দিন কলেজে গিয়ে দেখে হুমায়রা একা কলেজে এসেছে, সানজিদা আসেনি। তাই আবির মাহাদিকে ক্লাসে যেতে বলে ও হুমায়রার কাছে যেয়ে বলল, কি ব্যাপার, গতকাল রাতে আমাকে মেসেঞ্জারে ব্লক করে দিলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। আবির হুমায়রাকে কি বলবে বুঝতে পারতেছে না। কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল, আই লাভ ইউ হুমায়রা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। এর আগে তোকে ভালোভাবে বলেছি, আমার পেছনে না ঘুরে অন্য মেয়েদের পেছনে ঘুর, তাও হয়তো কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবি, বাট আমি তোর সাথে রিলেশন করব না। কেন, তুমি আমার সাথে রিলেশন করবে না? নিজেকে দেখেছিস কখনো? তোর মতো ছেলের সাথে আমি রিলেশন করব তুই ভাবলি কি করে? দেখো, আমি নিজে নিজে তো এমন হইনি। আল্লাহ সকলকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি তাতেই খুশি। তোর লজ্জা লাগে না বারবার আমাকে বলিস আমাকে ভালোবাসিস? তোর লেবাস দেখেছিস? কলেজে আসিস তো হুজুর হয়ে, আর ভেতরে তোর এত ভণ্ডামি চিন্তা ভাবনা। তোর মতো মনে হয় অন্য হুজুররাও এইরকম, তাই না? হুমায়রার মুখ থেকে এইরকম কথা শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছে আবির। কি বলবে? কি হলো, চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। তারপর আবির আর কিছু না বলে চলে আসলো কলেজ থেকে। মাহাদি কেউ বলেনি। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে ঘুম ধরতেছে না আবিরের চোখে, শুধু হুমায়রার দেওয়া অবহেলাগুলাই মনে পড়তেছে। হুমায়রার জন্য কেন জানি আজ চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে আবিরের। শুয়ে থাকতে অনেক একা একা লাগতেছে, তাই ডায়েরিটা নিয়ে হুমায়রাকে নিয়ে লিখতে লাগলো আবির। কি লিখবো তারে নিয়ে? তার করা অবহেলাগুলো যে আমাকে শুধু কাঁদায়। সত্যি তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। যত চাই তোমাকে আর জ্বালাবো না, কিন্তু এই বেহায়া মন যে সেটা মানে না। আজ আমার মতো খারাপ একজন মানুষের জন্য হুমায়রা ভাবতেছে
সব হুজুররাই হয়তো এমন, বাট এই ভুল ধারণা আমি ভাঙবো তোমার। আর হারাম সম্পর্কে না জড়িয়ে এখন তো শুধু তোমাকেই চেয়ে যাব আল্লাহর কাছে হালাল জীবনসঙ্গী হিসেবে। ডায়েরি লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে গিয়েছে আবির টের পেল না। সকালে উঠে নামাজ পড়ে এসে আবির ঘুমিয়ে পড়ল। হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। আবির ফোন কানে ধরে। কে? কে মানে? আমি মাহাদি। বলো কি হয়েছে? কলেজে যাবি না? না রে, ভালো লাগতেছে না, তুই যা, আমি এখন ঘুমাবো। ঘুমা, আমি আসতেছি। কিছুক্ষণ পরে মাহাদি আবিরদের বাড়িতে এসে ওরা আম্মুকে বলতেছে, আন্টি আবির কোথায়? এখনো ঘুমের থেকে ওঠেনি। ঠিক আছে আন্টি। এই কথা বলে মাহাদি যখনই আবিরকে ডাকতে আসতেছে তখন আম্মু মাহাদিকে ডাক দিয়ে বলল, মাহাদি শোন তো, জি আন্টি বলেন। তোকে যা বলবো একদম সত্যি কথা বলবি। একদম ভুল ও মিথ্যা কথা বলার চিন্তাও করবি না, তাহলে ঝাড়ুর বাড়ি খাবি। মিথ্যা কথা বলবো কেন আন্টি? সত্যি কথাই বলবো। আবিরের কি হয়েছে? কয়েকদিন থেকে দেখছি চুপচাপ ঘরের ভিতরে থাকে, ঘর থেকে বের হয় না। কি জানি আন্টি, আমি তো জানি না। ঝাড়ু দেখছিস? তুই আবিরের বেস্ট ফ্রেন্ড, তুই জানবি না তো কে জানবে? বলতেছি আন্টি, ঝাড়ু দেখানো লাগবে না। তাহলে বল। আবির বিয়ে করবে তাই এমন করতেছে। মিথ্যা কথা বলার আর জায়গা পেলি না? না আন্টি, আমি সত্যি কথা বলছি। আবির একটা মেয়েকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়, কিন্তু আপনাকে ভয়ে বলতে পারছে না। মাহাদি আবিরের রুমে চলে আসলো। আবিরের ঘুমের মধ্যে মনে হলো ওর শরীরে বৃষ্টি পড়তেছে। আবির চোখ খুলে দেখে মাহাদি হাতে পানি নিয়ে ছিটে ছিটে ওর শরীরে দিচ্ছে। আমি তোর কোন পাকা ধানে মই দিছি রে? দেশ নাই তো। তাহলে আমার এত সুন্দর ঘুমটা হারাম করে দিলি কেন? এখন বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়। আবির কোনো কথা না বলে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আম্মু ওদের দুজনের জন্য খাবার নিয়ে আসছে। মাহাদি আবিরের সাথে বসে খাবার খেয়ে নেয়। না আন্টি, আমার ক্ষুধা নেই, পেট ভরা আছে। মাহাদি মিথ্যা কথা বলতেছে, লজ্জা পাইতেছে মাহাদি। আরে মিথ্যা কথা না। দেখ, একে তো মিথ্যা কথা বলে নিজেকে কষ্ট দিচ্ছিস, দুই গুনাহ কামাই করতেছিস। আবির আর মাহাদি খাবার খাচ্ছে তখন আম্মু বলল, কিরে আবির, মাহাদি যা বললো তা কি সত্যি? কি বলছে মাহাদি আপনাকে? আমি তো জানি না। একদম অভিনয় করবি না, না জানার। তুই তো মাহাদিকে বলেছিস আমাকে বলার জন্য। আম্মু, আমি আপনার কথা বুঝতেছি না, আপনি কি সব বলতেছেন? আমি মাহাদিকে কি বলেছি আপনাকে বলার জন্য? তুই কিছুই জানিস না তাই না? না। আবির পানি পান করতেছে এমন সময় আম্মু বলল, তুই নাকি হুমায়রা নামের মেয়েকে পছন্দ করিস আর ওই মেয়ের বিয়ে করবি, সে কথা মাহাদিকে বলেছিস আমাকে বলার জন্য। আম্মুর কথা শুনে পানি আবিরের গলায় আটকে গিয়েছে। কাশি শুরু হয়ে গেল আবিরের। কি ব্যাপার, সত্যি কথা শুনে গলায় পানি আটকে গেল নাকি? আবির ওর আম্মুর কথা শুনে মনে মনে বলে, মাহাদির বাচ্চা, তুই শুধু আজ বাড়ির বাহিরে চল, তারপর তোর সাথে আমার বোঝাপড়া হবে। একদিকে লজ্জা পাইতেছি, খুব ভয় করতেছে, আবার অন্যদিকে খুশিও হয়েছি যে আম্মু শুধু রাজি হোক, তারপর আম্মু আব্বুকে বুঝিয়ে বলে রাজি করাবে আমাকে বিয়ে করানোর জন্য। না মানে আম্মু, কি মানে করছিস? বিয়ে করবি তা নিজে বলতে পারিস না? আবির কিছু না বলে খাবার খাওয়া শেষ করে মাহাদিকে বলল, চলো বাহিরে যাব। আন্টি আপনাকে সত্যি কথা বলেছি, তাই আবির আমাকে বাইরে গিয়ে পিটিয়েছে। তোর গায়ে হাত তুললে শুধু আমাকে বলবি, তারপর দেখবি ওর আমি কি অবস্থা করি। তারপর মাহাদিকে নিয়ে বাহিরে গেল আবির। বাহিরে গিয়েই মাহাদি বলে উঠে, আম্মুকে এসব কথা তোকে কে বলতে বলেছে? কেউ বলেনি। তোকে কিছু বলতেও পারতেছি না, যদি আম্মুকে আবার বলে দিস তাহলে আমার খবর খারাপ। কি করবি এখন? চল কলেজে গিয়ে বাবিদের সাথে দেখা করে আসি। না, আমি কলেজে যাব না। ঠিক আছে তাহলে চল, কোথায় বসে থেকে আড্ডা দিবি? চল। আবির মাহাদির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরে বাড়িতে এসে গোসল দিয়ে নামাজ পড়ে এসে দেখে আব্বু খাবার খাচ্ছে। আবিরকে দেখে আব্বু বলল, তোর আম্মুকে তুই নাকি বলছিস তুই বিয়ে করবি? না আব্বু, আমি বলিনি। একদম মিথ্যা কথা বলবি না। না আব্বু, আমি সত্যি কথা বলতেছি। মাহাদি আম্মুকে মিথ্যা কথা বলেছে। আবার মিথ্যা কথা? হঠাৎ আবিরের আম্মু রান্নাঘর থেকে এসে বলতেছে, কে মিথ্যে কথা বলছে? তুমিই তো বললে তোমার ছেলে নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে।
খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। বিয়ে করবে বলে, কিন্তু এখন তো আবির রাজি হচ্ছে না, বলতেছে ওসব মিথ্যা কথা। আচ্ছা পাঠক পাঠিকারা, আপনারাই বলেন, নিজের বিয়ের কথা শুনলে কার না লজ্জা লাগে? তাই আবিরও লজ্জা পাচ্ছে। তখনই ওর আম্মু বলে, ও লজ্জা পাইছে। তুমি এক কাজ করো, ওই মেয়ের পরিবারের সাথে বিয়ের ব্যাপারে কথা বলো। আমিও একা বাড়িতে কাজ করতে পারি না। বাড়িতে একটা মেয়ে আসলে বাড়ির কাজগুলো করাও সহজ হয়ে যাবে। আমি তো বুঝতেই পেরেছি তোমার ছেলেকে বিয়ে করানো তুমি রাজি। এখন আমার রাজি না হওয়ার উপায় আছে? আবির, ওই মেয়ের বাড়ি কোথায়? আপনার যেভাবে বলতেছেন মনে হচ্ছে আমি ওই মেয়ের সাথে কথা বলি। মাহাদি বলতে পারবে বাড়ি কোথায়। ঠিক আছে, মাহাদিকে রাতে আসতে বলিস। ঠিক আছে আব্বু। তারপর সোজা রুমে গিয়ে মাহাদিকে ফোন দিল আবির। কই তুই? কোথায় আবার থাকবো, বাড়িতেই আছি। হুমায়রার বাড়ি কোথায় তুই কি জানিস? না, আমি সানজিদার থেকে শুনেছি। সানজিদার থেকে শুনতেছিস, ব্যাপারটা বুঝলাম না। আরে সানজিদার নাম্বার আছে আমার কাছে, ফোন দিয়ে শুনে নিয়েছি। যাক, কিছুদিন পরে হয়তো আমিও একটা বিয়ে খাইতে পারবো। একদম ফালতু কথা বলবি না। এইসব বিষয় পরে কথা হবে। তুই সানজিদার থেকে হুমায়রার ঠিকানাটা নিয়ে সন্ধ্যায় আমাদের বাড়িতে আসিস। আমার কাজ নেই তো তোর হাতে মার খাওয়ার জন্য যাব? আরে আব্বু আসতে বলেছে তোকে। ঠিক আছে, যাব। আসরের নামাজ পড়ে মাহাদির সাথে আড্ডা দিতে চলে গেল আবির। সন্ধ্যার সময় দুজনে মাগরিবের নামাজ আদায় করে চলে আসলো আবিরদের বাড়িতে। আবিরের আব্বু মাহাদিকে বলল, মাহাদি, ওই মেয়েটা কেমন, কিছু জানিস? আমি জানি না, যা কিছু জানে আবির। এখন কার না রাগটা লাগে, শুধু আমারই ভাষাই এই মাহাদি। এই ঠিকানায় গিয়ে তোমরাই দেখে আসো মেয়ে কেমন, তোমাদের ইচ্ছা। তারপর যদি ভালো মনে হয় তাহলে ওই মেয়ে আমার স্ত্রী হিসেবে আনতে পারো। আর যদি পছন্দ না হয় তাহলে তোমাদের যেটা ভালো হয় সেটাই করবে। ঠিক আছে, আগামীকাল গিয়ে কথা বলে আসবো। তুই যাবি নাকি আমাদের সাথে? না আব্বু, তুমি আর আম্মু যাইও। ঠিক আছে, তাহলে আমরা দুজনে কাল যাব। সবকিছু তো হয়ে গেল, আমি তাহলে যাই, এখন রাত হয়ে আসতেছে। কাল সকালে যাবি, রাতে আর যাওয়ার দরকার নেই। আবির ঠিকই বলেছে মাহাদি, তুই আবিরের সাথে ওর ঘরে যা। আমি তোদের দুইজনকে নেওয়ার জন্য খাবার সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে আন্টি। আবির আর মাহাদি চলে আসলো। তোর ফোনে টাকা আছে? আছে। সানজিদা ভাবির সাথে কথা বলবি নাকি? দেখ, যেটা সম্ভব নয় সেটা বলবি না। আমি বাড়িতে ফোন দিয়ে বলবো আজ বাড়ি যাব না, তোদের এখানেই থাকবো। ঠিক আছে, কথা বল। মাহাদির কথা বলা হলে দুইজনে ফ্রেশ হয়ে এসে দেখে আম্মু খাবার রেখে গেছে দুজনের জন্য। তারপর দুজনে খাবার খাওয়া শেষ করে শুয়ে পড়লো। জানিস মাহাদি, আজ যে আমার খুশি লাগতেছে না। এখন শুধু হুমায়রা এবং ওর পরিবার রাজি হলেই হয়। হুমায়রা রাজি না হলেও চলবে। কেন, হুমায়রা রাজি না হলে বিয়ে হবে কিভাবে? আরে আমি সানজিদার থেকে শুনেছি হুমায়রা ওর আব্বুকে খুব ভয় পায়। হুমায়রা আব্বু যেটা বলবে হুমায়রা সেটাই করবে। তাই এখন আল্লাহর কাছে দোয়া কর যেন হুমায়রা আব্বু রাজি হয়। আচ্ছা, আমি এখন তোর আর সানজিদার বিষয়ে কিছু বলবো না। আর কিছুদিন যাক, তারপর তোর বাড়িতে কি যে আগুন ধরিয়ে দিয়ে আসবো। তুই আমার বাড়িতে আগুন লাগাবি কেন? তুই আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিস, কিন্তু আগুন লাগেনি। বাট আমি তোর বাড়িতে লাগাবই। আমার ব্যাপারে আব্বু আম্মুকে মিথ্যা কথা বলা, তাই না? শুধু আর কিছুদিন যেতে দে, তারপর বুঝবি এই আবির কি জিনিস। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমিও তোর ভালোর জন্যই করব। মাহাদির সাথে কথা বলতে বলতে হঠাৎ আবিরের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। নতুন একটা ফেসবুক আইডি খুলে হুমায়রাকে একটু চালানো যাক। যেই ভাবা সেই কাজ। আইডির নাম দিল হুমায়রার জামাই। প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার কারণে মেসেজ দিল আবির। কি খবর মায়াবতী? কে আপনি? আমার পরিচয় জেনে কি করবেন? তবে এতটুকু জেনে রাখেন, আমি আপনার খুব কাছের একজন মানুষ। আজব তো, আপনাকে আমি চিনি না, আপনার পরিচয় দেন। আমি হুমায়রার জামাই। আবির ফেক আইডি থেকে অফলাইন হয়ে গেল। ওর মেইন আইডি লগ ইন করতেই দেখে হুমায়রা ওকে মেসেজ দিয়েছে। বোকা বানানো আর মানুষ পেলে না, তাই না?
আমাকে মেসেজ দিয়ে আর জ্বালাবা না বলে দিলাম, না হলে এর পরিণাম ভালো হবে না কিন্তু। আজব তো, আমি কেন আপনাকে মেসেজ দিতে যাব? আমার কোনো ইচ্ছেই নেই আপনার সাথে কথা বলার। তারপর বেশি আর কিছু না বলে হুমায়রাকে আবির ব্লক করে দিল। তারপর রাতে আর কি ঘুমাবে মাহাদির সাথে গল্প করতে করতে প্রায় রাত 3টা বেজে গেল। তারপর দুজনে ঘুমাই গেল। সকালে আম্মু এসে বলল, তোদের দুইজনের জন্য খাবার রাখা আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে। আমি আর তোর আব্বু হুমায়রাদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে আম্মু। আর হুমায়রাকে আমার নাম আবির এটা বলবে না, আমার অন্য নাম মাহমুদ বলবে। কেন? পরে বলবো, এখন আমাকে ঘুমাতে দাও। আবিরের আব্বু আম্মুরা চলে গেলে দুইজনে খাবার খেয়ে মাহাদির সাথে আবির বাহিরে গেল। সন্ধ্যার দিকে বাড়িতে এসে আম্মুকে বলল, আম্মু কি বললো ওনারা? আগামীকাল আমাদের বাড়ি আসবে। কে কে আসবে? হুমায়রার আব্বু আম্মু আর হুমায়রা আসবে। হুমায়রা আসবে কেন? ওদের পরিবারে ওরা 3জনই, তাই হুমায়রাকে বাড়িতে একা একা রেখে আসবে না। ঠিক আছে। তারপর আর কিছু না বলে রাতে খাবার খেয়ে শুয়ে পড়লো আবির। হুমায়রাকে আনব্লক করতেই হুমায়রার মেসেজ আসলো, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। হুমায়রা তো আর জানে না যার সাথে হুমায়রার বিয়ে ঠিক হয়েছে সেটা আবির। দেখো হুমায়রা, আমি তোমায় অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর কখনো সেটা আমার দ্বারা সম্ভব হবেও না। আর কিছু না বলেই আবিরকে সোজা ব্লক দিয়ে দিল হুমায়রা। আবির ঘুমিয়ে আছে। সকালে আম্মু এসে ওকে বলতেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, হুমায়রার আব্বু আম্মু আর হুমায়রা আমাদের বাড়িতে আসছে। কখন আসছে? প্রায় 20 মিনিট আগে। 20 মিনিট আগে আগে আসছে? আর তুমি এতক্ষণে আমায় ডাকতে আসছো? তোকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোর ঘুম থেকে ওঠার কোনো কথাই নেই, আর তুই এখন আমাকে দোষ দিচ্ছিস। তোমারই তো দোষ। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আম্মু আমি না গেলে হয় না? তুমি আর আব্বু কথা বলো। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হ। আম্মু আমার লজ্জা লাগতেছে, আমি যাব না। ঠিক আছে, তুই রুমে থাক, আমি তোর আব্বুকে পাঠাচ্ছি। তুমি যাও, শুধু অযথা আব্বু কথা বলে আমাকে ভয় দেখাও। তারপর আম্মু নিচে চলে গেল। আবির মাহাদিকে ফোন দিয়ে আসতে বলল। এর ভিতরে আবির রেডি হয়ে গেল, বাট রুমের বাইরে বের হতেই লজ্জা লাগতেছে ওর। হঠাৎ করে রুমে মাহাদি আসলো। কিরে, তুই এখনো রুমের মধ্যে কি করিস? আন্টি তোকে বাইরে যেতে বললো। বাহিরে কিভাবে যাব বলো? লজ্জা লাগতেছে বাহিরে যেতে। একদম অভিনয় করবি না। মাহাদি আবিরকে রুম থেকে জোর করে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আর আবির মনে মনে বলতেছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। মাহাদিকে ফোন দিয়ে ডেকে আনলাম যেন আম্মুকে বলে আমি যাব না হুমায়রার সামনে, কিন্তু মাহাদি আমাকে হুমায়রার সামনে পাঠিয়ে দিল। আবির লজ্জা ভরা চেহারা নিয়ে আব্বু আম্মুর সামনে গিয়ে দেখে হুমায়রার বাবা মার সাথে গল্প করতেছে। হাতে দামি অ্যান্ড্রয়েড ফোন, দামি মোটরসাইকেল। তখন টাকা কোথায় থেকে আসে? আমাদের সমাজ বিয়েকে কঠিন করার পায়তারাই আছে, আর জিনা করাকে সহজ করতেছে। অথচ ইসলাম বলে তোমরা বিয়েকে সহজ করো। তাহলে বিয়ের দিন ঠিক করা যাক। বিআই সাহেব কি বলেন? জি বিআই সাহেব, আমার কোনো দ্বিমত নেই। তারপর কথাবার্তা শেষে আবির আর হুমায়রার বিয়ে ঠিক হলো আগামী শুক্রবারে, মানে একদিন পরেই। আবির তো প্রচুর খুশি, পছন্দের মানুষকে হালাল করে পাবে নিজের জীবন সঙ্গিনী হিসাবে। আগামী শুক্রবার তোর বিয়ে ফাইনাল, এই ব্যাপারে কি তোর কিছু বলার আছে? না। তারপর খাওয়া দাওয়া করে হুমায়রার পরিবার চলে গেল। আবির রুমে গিয়ে মাহাদিকে সাথে নিয়ে খাবার খেয়ে বাহিরে গেল আড্ডা দিতে। রাতে এসে খাবার খেয়ে শুয়ে পড়লো আবির। মেসেঞ্জারে ঢুকতেই দেখে হুমায়রার অনেকগুলো মেসেজ দিয়েছে। কি করো কি করো? কে আপনি? আমায় চেনো না তাই না? হ্যাঁ। আমরা আমাদের পরিবারকে বলে যদি বিয়ে এখন না করে পরীক্ষার পরে বিয়ে করি তাহলে ভালো হয় না? না, এটা একদম খারাপ হয়। পরীক্ষার পরে বিয়ে করলেই ভালো হবে, বোঝার চেষ্টা করো। তোমাকে আগামীকালের পরের দিন বিয়ে করব, মানে সেই দিনই ফাইনাল, কোনো ডেট পরিবর্তন করার অপশন নেই। এত বিয়ে করার ইচ্ছা জাগছে কেন? আপনি কে যে আপনাকে এত সবকিছু বলতে যাব? একদম ভাব নিবে না, ঠিক আছে? ওই ডাইনি যা। এই ডাইনি কে? হ্যাঁ, কে আবার আপনি? নিজেকে দেখতে তো একদম ডাইনির মতো, বাট ডায়েরিতে লিখে রাখে কিউট হুমায়রা। আমি এখন কিচ্ছু বলবো না, শুধু একটা দিন তো, তারপর তোকে বোঝাবো এই ডাইনি হুমাই থুকু এই হুমায়রা কি।
রাত অনেক হয়েছে, ঘুমাও এখন। কেন জানি ঘুম ধরতেছে না। ঠিক আছে, আপনি জেগে থাকেন। বাই। বাই কেন? কি করবে এখন? কি আর করব, জিএফ এর সাথে কথা বলবো। কি বললি তুই? একদিন পর তোর বিয়ে, আর তুই রাত জেগে তোর জিএফদের সাথে কথা বলতে ব্যস্ত? বিয়ে তো এখনো হয়নি। কয়টা জিএফ তোর? হ্যাঁ, হবেই তো 12-13 জনের মতো। একদম মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? মিথ্যা বলছি না, সত্যি কথাই বলতেছি। এখন থেকে আমি ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমি কার সঙ্গে কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে নিষেধ করার তুমি কে? কারণ আমি তোর বউ হব, তাই। বউ তো এখনো হও নাই। চলো না আমরা স্বামী স্ত্রী হয়ে কথা বলি। মুখ দিয়ে একবার যে কথা বলেছ ঠিক আছে, দ্বিতীয়বার এই কথা আর একবার বললে তোমাকে আর বিয়েই করব না। কেন? এই উত্তর এখন না, পরে দিব। না, এখনই বলতে হবে। বললাম তো এখন বলবো না। আর শোনো, এখন থেকে তোমার সঙ্গে আমার বিবাহ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এর আগে আর ফোনে, মেসেজে অথবা দেখা করার কথা বলবো না। কেন? তোমার সঙ্গে কথা বলা আমার জন্য হারাম। আমাদের তো বিয়ে হবে একদিন পর। বিয়ে হওয়ার আগে পর্যন্ত কথা বলা আমার জন্য নাই, বরং তোমার জন্য হারাম। কত আশা ছিল আমার, জামাইটারে বিয়ের আগে জ্বালাবো, একদম দুষ্টু মিষ্টি প্রেমের গল্প করব। ওই রকম আমি না, ঠিক আছে? যা বলার বিয়ের পরে বলিও। আমি এখনই বলবো। এখন থেকেই তোমার সঙ্গে আমার কথা বলা স্টপ। ভালো থাকো, নিজের খেয়াল রাখিও। বর্তমানে যুবক যুবতী জিএফ বিএফ এর সাথে এমন এমন কথা বলে যে কথা স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাই হয়। মানুষের বুদ্ধি কতটুকু লোপ পেলে মানুষ এইরকম হয়। মানুষের ভালোবাসা নির্দিষ্ট পরিমাণ থাকে, এখন ভুল জায়গায় প্রয়োগ করে পরে আবার পস্তাবে। শুধু এইটুকুই বলবো, আল্লাহ তাআলা শুধুমাত্র পুত পবিত্র মানুষদের সঙ্গেই জান্নাতে সাক্ষাৎ করবেন। গল্পে ফিরি, চলুন। আবির কথা শেষ করে দিল একটা ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে মাহাদিকে আসতে বলল। আব্বুর সঙ্গে মাহাদিকে নিয়ে গেল বিয়ের জন্য কেনাকাটা করতে। হুমায়রার জন্য কালো একটা বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা ইত্যাদি নিল, এবং আবির একটা নীল শাড়ি নিয়েছে যেটা ওর আব্বু বা মাহাদি কেউ দেখে নাই। হুমায়রাকে তো পর্দা করে নিয়ে আসবে বাড়িতে। একটা বাড়িতে আসার পরে নিজ হাতে শাড়ি পরাবে হুমায়রাকে আবির। মাহাদিকে পরের দিন তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল আবির। পরের দিন শুক্রবার। আবিরের বিয়ে ভাবতেই কেমন লজ্জা লজ্জা লাগতেছে ওর। জুম্মার নামাজ পড়লো ওরা হুমায়রাদের এলাকার মসজিদে। বিয়ে করে হুমায়রাকে নিয়ে আসলো বাড়িতে। রাত 9টা বাজে। আবির ওর বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আবির রুমের বাহিরে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। এত সুন্দর সুখের ব্যাচেলর জীবনের আজ সমাপ্তি ঘটতেছে। সাহস নিয়ে রুমে প্রবেশ করে সালাম দিল আবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওযু আছে আপনার? হুম। আসেন, নামাজ পড়ি নেই 2 রাকাত। চলুন। তারপর দুজনে নামাজ শেষ করে আবির হুমায়রাকে বলল, বোরকা পরেই থাকবে নাকি শাড়ি পরবে? শাড়ি পরবো। ঠিক আছে, তাহলে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। খবরদার, একদম না, আমি শাড়ি পরতে পারি। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। এখন যাও তো। আমি শাড়ি পরবো, তোমাকে লাগবে না। ঠিক আছে। আবির মন খারাপ করে বলল কথাটা। আবির গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর দেখতেছে রুমটা ভালোভাবেই সাজিয়েছে মাহাদি। রুমটা সাজানোটা একদম চমৎকার হয়েছে। আবির ভাবতেছে আগামীকাল সকালে মাহাদিকে কিছু হাদিয়া দিবে। শুয়ে থেকে এসব ভাবতেছে এমন সময় হুমায়রা আবিরকে বলল, এই যে শুনছো? আবির শুনেও চুপ করে আছে। দেখে হুমায়রা আবারও বলে, কি হলো, ডাকতেছি তোমাকে। বলো। একটু শাড়ির কুচিগুলো ঠিক করে দিবা? দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে যদি শাড়ি পরিয়ে দিতে দাও তাহলে ধরবো শাড়ির কুচি। শাড়ির কুচি ধরা লাগবে না তোমাকে। এখন তো রুমে আমরা 2 জন, এখন তো হিজাবটা খোলো, তোমায় একটু মনটা ভরে দেখি। আমি কি উড়ে যাচ্ছি নাকি? পরে দেখিও, এখন তুমি রুমের বাইরে যাও তো। আমি রুমের বাহিরে কেন যাব? আমি ড্রেস চেঞ্জ করব এখন। তুমি ড্রেস চেঞ্জ করবা করো, আমি বাহিরে যাব কেন? আমি একটা মেয়ে আর তুমি একটা ছেলে, তাহলে আমি কেন তোমার সামনে ড্রেস চেঞ্জ করব? আমি কি অন্য কেউ নাকি? তোমার স্বামী। তুমি তো আমার স্বামী। তাহলে আমি বাহিরে যাব কেন? তুমি রুমের বাইরে যাবে নাকি যাবে না? যাব না মানে যাব না। ঠিক আছে, দেখাচ্ছি মজা। ও আম্মু। হুমায়রা বলার আগেই আবির দৌড় দিয়ে রুমের বাহিরে চলে গেল। তুমি নাকি রুমের বাইরে যাবে না, তাহলে এখন কেন গেলে? জানি না, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো, মশা কামড় দিচ্ছে। দেখো তাতে আমার কি। তারপর আবির আর কিছু না বলে চুপচাপ মশা মারতেছে। রুমের বাহিরে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে হুমায়রা আবিরকে ডাক দিয়ে বলল, এখন রুমের ভেতরে আসো।
হুমায়রা আবিরকে রুমের ভিতরে যেতে বলতে দেরি। আবির রুমের ভিতরে প্রবেশ করতে দেরি নেই। রুমের ভিতরে প্রবেশ করে দেখতেছে হুমায়রা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আবির গিয়ে হুমায়রার সামনে বসে বলল, এবার ঘুমটা তুলো, তোমায় না দেখে আর থাকতে পারতেছি না। আমি কেন ঘোমটা তুলবো? তুমি তুলে দেখতে পারো না? আমি পারবো না, তুমি তোলো। না পারলে নেই। তাই বাধ্য হয়ে হুমায়রার ঘোমটা তুলতেই হুমায়রা আবিরের দিকে তাকিয়ে চোখ টিপে দিল। আবির তখন বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক করার অভিনয় করতে লাগলো। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? আমি কি করলাম? এইভাবে চোখ টিপি দিলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। আবির সকালে উঠে গোসল দিয়ে এসে নামাজ পড়ে নিল কাজা করে। বিকেলে হুমায়রার বাবা মা আসলো। সন্ধ্যায় হুমায়রাদের বাড়িতে চলে আসলো আবিররা। হুমায়রাদের বাড়িতে এসে কখন যে ঘুমিয়ে গিয়েছে বলতেই পারলো না আবির। সকালে উঠে ফ্রেশ হয়ে এসে মাহাদির সঙ্গে মেসেঞ্জারে কথা বলতেছে। এমন সময় হুমায়রা এসে বলল, নাস্তা করবে না? এখন দুপুর হয়ে আসতেছে প্রায়। সেই সকাল থেকে বলতেছে এই কথাটা। তুমি সাজিয়ে রুমে নিয়ে আসো। ঠিক আছে। তারপর হুমায়রা খাবার সাজিয়ে রুমে নিয়ে এসে বলল, এই যে এবার খেয়ে নাও। আমি খাবো না। কেন? দেখতেছো না ফোন টিপতেছি, তুমি খাবার খাইয়ে দাও আমায়। কি বললে তুমি? আবিরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল কথাগুলো হুমায়রা। আমাকে খাবার খাইয়ে দিতে বললাম। আমি পারবো না। নিজের হাত দিয়ে খাবার খেয়ে নাও। কথাটা বলে হুমায়রা চলে গেল। আবিরও এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র না। ও চুপচাপ মাহাদির সঙ্গে কথা বলতেছে। কবে আসবি বাড়িতে? হয়তো কাল যাবো রে। শ্বশুর বাড়ি গিয়েছিস, এখন তো আসতে চাইবি। নতুন জামাই, তোর কি হিংসা হচ্ছে নাকি? তো হিংসা হবে না? হিংসা করে লাভ নেই, বিয়ে কর, বুঝলি? মেয়ে রাজি হবে কিনা জানি না। কাউকে পছন্দ করিস নাকি? হ্যাঁ। না না, কাউকে পছন্দ করি না। মিথ্যা কথা বলতেছিস কেন? প্রথমবার যেটা বলেছিস সেটাই সত্যি কথা, ঠিক আছে? আরে না, আমি সত্যি কথা বলছি, কাউকে পছন্দ করি না। দেখি আমি বোকা না, ঠিক আছে? কাউকে পছন্দ করে থাকলে বল। আগে প্রমিস কর কাউকে বলবি না। আমি ঠিক আছে, প্রমিস করলাম কাউকেই বলবো না। আবিরের কথার মাঝে হঠাৎ হুমায়রা এসে আবিরকে বলতেছে, কি ব্যাপার? এখনো খাবার খাওনি কেন? আমি তোমায় তখন বললাম না আমি ফোন টিপতেছি, খাবার খাইতে পারবো না, তুমি খাবার খাইয়ে দাও। পারবো না। ঠিক আছে, না পারলো আমি তাহলে খাবো না, না খেয়ে থাকবো গা। তারপর চুপচাপ বসে আছে আবির। তখন হঠাৎ হুমায়রা বলল, হা করো। খাবো না আমি, তুমি যাও, পরে আমি খেয়ে নিব। আমি বলতেছি খেয়ে নাও, না হলে দ্বিতীয়বার কিন্তু আর খাবার খাইয়ে দিব না। আবির ভালো ছেলের মতো বউয়ের হাতে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার এক পর্যায়ে আবির হুমায়রার হাতে কামড় বসিয়ে দিল। আও! কি হলো? আবির কিছু না জানার ভান করে বলল, আমার হাতে কামড় দিলে কেন? দেখলাম তুমি কি বাস্তবেই আমাকে খাবার খাইয়ে দিচ্ছ নাকি আমি স্বপ্ন দেখতেছি। আবিরের কথা শুনে হুমায়রা চোখ বড় বড় করে তাকালো। তুমি খাবার খাইছো? না। আবির মোবাইলটা রেখে হাত ধুয়ে খাবার হাতে নিয়ে হুমায়রার মুখের সামনে ধরে বলল, হা করো। আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও, পরে আমি খাবো। হা করতে বলছি না? আবিরের কথা শুনে হুমায়রা ছোট বাচ্চাদের মতো খেতে লাগলো। পরের দিন দুপুরে বাড়িতে চলে আসলো ওরা। তারপর মাহাদির সঙ্গে দেখা করতে গেল। বল কাকে পছন্দ করিস? না শুনলে হয় না। তোকে বলতে বলছি, বলবি ব্যাস। সুমাইয়া। বলিস কি? সুমাইয়া কি এসব বিষয় জানে? না, জানে না। ভাবতেছি আগামীকাল তো 14ই ফেব্রুয়ারি, কাল সুমাইয়াকে আমার মনের কথা বলবো। আর দিন পেলে না কালকেই বলা লাগবে? কাল বললে সমস্যা কি? কাল আমাদের বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস না ছাই, এটা তো ভালোবাসা দিবস, বরং বিশ্ব পতিতা দিবস। আমি কি অন্যদের মতো খারাপ কাজ করব নাকি? দেখ, কাল এইসব কথা সুমাইয়াকে বলা যাবে না। কেন? তাহলে শোন, ভালোবাসা একটা পবিত্র জিনিস, এটা অযথা এক জায়গায় ব্যবহার করা জুলুম। বৈধ ক্ষেত্রে ভালোবাসা জায়েজ, অবৈধ ভালোবাসা হারাম, শিরক। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার জন্য দুনিয়ায় যারা একে অপরকে ভালোবাসে, আমি আল্লাহ আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব করে নিলাম। তখনই মাহাদি আবিরকে বলল, আমি তো সুমাইয়াকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য যখন একে অপরের সঙ্গে বসবে, আমি আল্লাহ আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব করে নিলাম। এটা শুধু বৈধ ক্ষেত্রে, অবৈধ ক্ষেত্রে নয়। স্বামী স্ত্রীর ভালোবাসা বৈধ,
আর জিএফ এর ভালোবাসা অবৈধ। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যখন আমার জন্য অপর বান্দার সঙ্গে দেখা করতে যায়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমার ভালোবাসা তখন ওয়াজিব করে নেই। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য যারা অর্থ খরচ করবে, আমি আল্লাহ আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব করে নিলাম। দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সর্বশেষ একটা কথাই বলবো, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের থেকেই গণ্য হবে। তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনি ইসরাইল আয়াত 32। 14 ফেব্রুয়ারিতে আমাদের জীবনেও আসবে না, কিন্তু সেটা জান্নাতে ইনশাল্লাহ। মাহাদি শোন, এইসব চিন্তা বাদ দিয়ে দে, আমি তোকে কথা দিচ্ছি, আঙ্কেল আন্টিকে আমি বলে রাজি করাবো সুমাইয়ার বাড়িতে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। সত্যি বলতেছিস তো? সত্যি। আবির মাহাদির সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়িতে এসে আম্মুর বকাবকি শুনল। এখন বিয়ে করছিস, ঘরে বউ আছে, কেন এত রাত পর্যন্ত বাইরে থাকিস? আবির আম্মুর কথায় কোনো কান না দিয়ে রুমে এসে দেখে হুমায়রা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে, মন খারাপ করে আছো কেন? কিচ্ছু না। আরে বলো। তোমাকে বলবো কেন? হ্যাঁ, ঠিক আছে, না বললে আমাকেই বা কেন বলবে? আমি তো তোমার কেউ না। আবির এই কথা বলে যখন রুমের বাহিরে আসতে যাবে, তখন হুমায়রা আবিরের হাত ধরে টান দিয়ে বসিয়ে ওর বুকের মাঝে এসে কান্না করে দিয়েছে। এই পাগলি, কান্না করতেছো কেন? আমাকে একা রেখে কোথায় গিয়েছিল জানো না? তোমায় না দেখলে আমার ভালো লাগে না। একদম মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? কে বলেছে মিথ্যা কথা? কলেজে যে তুমি আমার সাথে কি করেছিলে তা কিন্তু ভুলে যাইনি আমি। এখন বলতেছো আমাকে না দেখলে নাকি ওনার ভালো লাগে না। এবার কিন্তু ঠিক হচ্ছে না, বলে দিচ্ছি। নিজে তো আমায় একটু ভালোবাসে না, আর বলে আমায় ছাড়া ভালো লাগে না। আবিরের এই কথা বলতে দেরি হুমায়রা রুমের বাহিরে যেতে দেরি হয় নাই। একটু পরে হুমায়রা দুজনের জন্য খাবার নিয়ে আসলো। খাবার রুমে নিয়ে আসলে কেন? আমরা দুইজন রুমেই খাবো। আব্বু আম্মু খাইছে? আব্বু আমাকে খাইয়ে নিয়ে আসলাম আমাদের জন্য খাবার। ঠিক আছে, আগামীকাল থেকে আব্বু আম্মুর সাথে একসঙ্গে খাবো। রুমে খেলে কি হবে? আমি যা বলেছি তাই হবে। যারা ছোট থেকে আমাকে বড় করলো, ছোট থেকে একসঙ্গে খাবার খাই, আর এখন তোমাকে পেয়ে আব্বু আম্মুকে রেখে খাবো, তাই না? ঠিক আছে। আবির ফ্রেশ হয়ে এসে হুমায়রার সামনে বসে বলল, এখন খাবার খাইয়ে দাও। আমি কেন খাবার খাইয়ে দিব? হ্যাঁ, তুমি দিবে না তো অন্য কেউ দিবে নাকি? হ্যাঁ, অন্য কেউ দিবে। আমি নাকি তোমাকে একটুও ভালোবাসি না? ঠিক আছে, আমাকে খাবার না খাইয়ে দিলে আমিও খাবো না। আবির সোজা রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে চলে আসলো। এমনিতেও একটু পরে এশারের আজান দেবে। সত্যি কথা হলো, পবিত্র বন্ধনে রাগ অভিমানগুলো স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করে। হারামে সেটা কখনো হওয়া সম্ভব না। আবির এশারের নামাজ শেষ করে চলে গেল ফুলের দোকানে। একটা লাল গোলাপ, লাল চুড়ি এবং কিছু চকলেট নিয়ে রাত 10টার দিকে বাড়িতে আসলো। বাড়িতে এসে রুমের দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলল হুমায়রা। আবির তো অবাক, দরজায় নক করার সঙ্গে সঙ্গে কিভাবে দরজা খুলল হুমায়রা। এতক্ষণ কোথায় ছিলে? নামাজ পড়লাম। নামাজ পড়তে এত দেরি হয়, তাই না? আমি কি পিচ্ছি নাকি যে বুঝবো না? দূর, ভালো লাগে না। এখন বলো, খাবার খাইয়ে দিবে কি দিবা না? ফ্রেশ হয়ে আসো। আবির ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে হুমায়রা দাঁড়িয়ে আছে এখনো মন খারাপ করে। আবির গোলাপ ফুলটা হাতে নিয়ে হুমায়রার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ মায়াবতী। কলেজের মতো কি এখনো আমাকে আবার ফিরিয়ে দিবে নাকি? হুমায়রা বসে আবিরকে জড়িয়ে ধরে বলল, আমায় কি পাগলে ধরেছে নাকি যে এখনো তখনকার মতো ভুল করব? কলেজে তোমার সঙ্গে ওইরকম ব্যবহার করার জন্য সরি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ওইসব আমি ভুলে গিয়েছি, বাট তুমি যেহেতু ক্ষমা চাচ্ছ তাহলে আমি ক্ষমা করতে পারি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? ফুলটা নেওয়া লাগবে, অ্যান্ড কখনো আমায় একা ফেলে যাওয়া যাবে না। কখনো তোমাকে ছেড়ে যাব না। আমায় যখন এত ভালোবাসো তাহলে আমাকে কষ্ট দাও কেন? জানো তুমি তখন নামাজ পড়ে আসোনি, তাই কত কান্না করেছি। তোমার সাথে একটু দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে, বুঝেছো? চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করতে বলেছি, তুমি বন্ধ করো। হুমায়রা চোখ বন্ধ করলে আবির হুমায়রার হাতে লাল চুড়ি এবং চকলেটগুলো দিয়ে বলল,
এবার চোখ খোলো। এগুলো আমার জন্য? চোখ খুলে অবাক হয়ে হুমায়রা কথাগুলো বলল। তোমার জন্য। তারপর হুমায়রা খুশিতে আবিরের গালে কিছু কমু না, আন্নেরাই বুঝা লন, আমার কইতে লজ্জা লাগে। হয়েছে, এখন চুড়িগুলো হাতে দিয়ে সাজুগুজু করে আসো। কেন? তোমায় আজকে আমার মন ভরে দেখব। ঠিক আছে। হুমায়রা সেজে আসলো, দেখে যেন মনে হচ্ছে আসমানের চাঁদ আবিরের রুমের মধ্যে চলে এসেছে। তারপর কিছু জানতে চাইলে আপনারা হারাম সম্পর্ক ত্যাগ করে হালাল সম্পর্কে আসেন, তাহলে বুঝতে পারবেন।